আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা শুরু করব হচ্ছে সেলুলার বায়োকেমিস্ট্রি থেকে। আমাদের মলিকুলার বায়োকেমিস্ট্রি ডান, সো লেটস স্টার্ট ফ্রম সেলুলার বায়োকেমিস্ট্রি। ওকে, সো তাহলে সেলুলার বায়োকেমিস্ট্রিতে প্রথমে আমাদের আছে সেল সাইকেল ফেসেস। সেল সাইকেল ফেসেসটা এখানে এই সেল সাইকেল ফেসেসগুলো কি কি আছে সেটা আমরা ডিটেইলড এখানে পড়বো। তাহলে প্রথমে হচ্ছে এখানে the checkpoints control the transition between phases of cell cycle. সো এই যে সেল সাইকেলের মধ্যে বিভিন্ন ফেজ আছে, ওই ফেজগুলো একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়ার জন্য, সেলের গ্রোথ হওয়ার জন্য কিছু চেক পয়েন্ট কাজ করে। যেমন হচ্ছে যদি কোনো সেলে ড্যামেজ থাকে, ডিএনএ ড্যামেজ থাকে, ওই সেলটাকে কিন্তু আমি সেল সাইকেল ফেজে প্রোগ্রেস করতে পারবো না, কেননা ওই ড্যামেজ ডিএনএটা যখন প্রোগ্রেস করবে নেক্সট ফেজে, নেক্সট সেল সাইকেলে, তখন কিন্তু প্রত্যেকটা ডিভাইডিং সেল যেগুলো থাকবে এবং প্রত্যেকটা ওই ডিভাইডিং সেলে হচ্ছে ড্যামেজ ডিএনএ ঢুকে যাবে, যেটা আলটিমেটলি জিনগুলোকে মিউটেটেড করবে। সো এই জন্য হচ্ছে আমাদের সেল সাইকেল ফেজে হচ্ছে গিয়ে চেক পয়েন্টটা থাকে, যাতে আমি কোনো সেলকে হচ্ছে ড্যামেজ আছে কিনা সেটা ধরার জন্য, সেটাকে ডিটেক্ট করার জন্য। So this process is regulated by cyclin, cyclin-dependent kinase and tumor suppressor genes. So এই যে প্রসেসগুলো যে রেগুলেটেড হচ্ছে সেল সাইকেল ফেজগুলো প্রোগ্রেস করবে কি করবে না, সো এই রেগুলেটরের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে সাইক্লিন, তারপর হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, আর হচ্ছে টিউমার সাপ্রেসর জিনস। সো এখানে মাল্টিপল রেগুলেটর কাজ করে। তো এখন আমাদের হচ্ছে সেল সাইকেল ফেজের মধ্যে কি কি আছে, তার মধ্যে একটা হচ্ছে এম ফেজ। সো এম ফেজটা হচ্ছে শর্টেস্ট phase of the cell cycle, and this includes mitosis and cytokinesis. তাহলে মাইটোসিসের মধ্যে আবার মাইটোসিসটা আবার পাঁচটা ধাপে বিভক্ত, পাঁচটা স্টেপে বিভক্ত, যেমন হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। ওকে, সো এই গেল হচ্ছে এম ফেজ। এবং হোয়াট ইজ সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিস when the cytoplasm splits into two cells, so that's the cytokinesis. আর আরেকটা ফেজ হচ্ছে G1. G1 is of variable duration. ওকে, সো আমরা যদি ছবিতে একটু দেখি, ছবিতে দেখলে আমরা ব্যাপারটা আরো বুঝতে পারবো ভালো করে। তো এই যে এটা হচ্ছে আমাদের সেল সাইকেল। তো সেল সাইকেলের মধ্যে আমরা প্রথমে এম ফেজে যাই। এম ফেজে আছে হচ্ছে মাইটোসিস আর হচ্ছে সাইটোকাইনেসিস। তো এম ফেজে মাইটোসিসে মেইনলি আমাদের এম ফেজে কি হয়, মাইটোসিসটা কি? তো মাইটোসিস হচ্ছে যেখানে আমাদের প্যারেন্ট সেলটা স্প্লিট হয়ে দুইটা হচ্ছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ডটার সেলে কনভার্টেড হবে। সো এই মাইটোসিসের মধ্যে পাঁচটা স্টেপ হচ্ছে মাইটোসিসের মধ্যে থাকে। এরপর হচ্ছে সাইটোকাইনেসিস, যেখানে হচ্ছে মেইনলি প্যারেন্ট সেলের স্প্লিটিংটা হয়। ওকে, সো এই ওয়ান্স মাইটোসিস খুবই সবচেয়ে শর্টেস্ট ফেজ, এবং যখনই হচ্ছে একটা সেলের মাইটোসিস হয়ে যায়, মাইটোসিস হওয়ার পরে ওই সেলটা ইদার G0 ফেজে যেতে পারে কিংবা G1 ফেজে আসতে পারে। ওকে, সো এখন ব্যাপারটা হচ্ছে মাইটোসিসকে আমরা ধরে নিতে পারি হচ্ছে দ্য এন্ড পয়েন্ট অফ দ্য সেল সাইকেল। কেন এটাকে আমরা এন্ড পয়েন্ট অফ দ্য সেল সাইকেল বলবো? কেননা once the mitosis has occurred, any DNA changes or mutation that not corrected prior to the mitosis, it becomes permanent. সাপোজ হচ্ছে গিয়ে একটা সেল G1, G0 কিংবা G1 থেকে S ফেজে আসলো, S ফেজ থেকে G2 তে গেল, তারপর হচ্ছে গিয়ে মাইটোসিসে যাবে, রাইট? তো মাইটোসিসে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমার এটার এই চেক পয়েন্টগুলো কিন্তু মাইটোসিসে যাওয়ার আগ পর্যন্ত থাকবে। তো ওই চেক পয়েন্টগুলোর মাধ্যমে আমি হচ্ছে গিয়ে সেলের যদি কোনো ড্যামেজ থাকে, ডিএনএ ড্যামেজ, সেটাকে আমি কারেক্ট করতে পারবো। বাট ওয়ান্স এটা মাইটোসিস পর্যন্ত চলে গেল এবং মাইটোসিস হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমি আর কোনো কারেকশন করতে পারবো না, এবং তখন পরবর্তীতে যে সেলগুলো ডিভিশন হবে, নতুন সেল তৈরি হবে, সেখানে কিন্তু মিউটেশন কিংবা ডিএনএ ড্যামেজটা চলে যাবে। সো এই জন্য হচ্ছে গিয়ে মাইটোসিসকে আমরা বলতে পারি end point of the cell cycle. So before mitosis, there are various quality control checkpoints in the cell cycle to prevent the DNA mutation. Okay, so এই গেল হচ্ছে মাইটোসিস। ওকে, তারপর হচ্ছে আমাদের আছে আরেকটা ফেজ, যেটা হচ্ছে ইন্টারফেজ, এবং এই ইন্টারফেজটা হচ্ছে লং। এখানে হচ্ছে গিয়ে ইন্টারফেসটা আবার কয়েকটা সাইকেল ফেজ মিলে একত্রে হচ্ছে ইন্টারফেসটা তৈরি করে, যেমন হচ্ছে গিয়ে G0, G1, স্পেশালি আমরা G0, G1, S ফেজ এবং G2, এই তিনটা ফেজ একসাথে ইন্টারফেসটা তৈরি করতেছে। আর ইন্টারফেসে কি হয়, মেইনলি আমাদের সেলের গ্রোথটা হয়। সো সেলের ডিভিশনটা হয় হচ্ছে মাইটোসিস ফেজে, এবং ইন্টারফেসে হয় আমাদের হচ্ছে সেলের গ্রোথ।
ওকে, তো ইন্টারফেস ফার্দার ডিভাইডেড ইনটু G1 S ফেজ এবং G2 ফেজ। G1 ফেজে কি হয়? G1 ফেজে হচ্ছে মেইনলি প্রত্যেকটা সেলের গ্রোথ হবে এবং হচ্ছে গিয়ে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রোটিনটা দরকার ওই প্রোটিনটাও কিন্তু এই G1 ফেজে সিনথেসিস হবে। নেক্সট হচ্ছে S ফেজ। S ফেজে মেইনলি হচ্ছে ডিএনএ সিনথেসিস কিংবা আমরা বলতে পারি ডিএনএ রেপ্লিকেশনটা S ফেজে হয়। এরপর হচ্ছে G2 ফেজ, আর G2 ফেজে হচ্ছে গিয়ে প্রোটিন সিনথেসিসটা হয়। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি সেল সাইকেল সম্পর্কে আমাদের এই ছবি থেকে এতটুকু ধারণা নেওয়া গেল। তাহলে আমরা উপরে চলে যাই। ওকে, এখন আমরা তাহলে কিভাবে রেগুলেট করবি সেল সাইকেলের প্রোগ্রেশনটা আমরা কিভাবে রেগুলেশন করব? সো রেগুলেশন অফ সেল সাইকেলের মধ্যে প্রথমে আছে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস। এরা কিভাবে কাজ করে? সো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস আর কনস্টিটিউটিভলি এক্সপ্রেসড বাট ইনঅ্যাক্টিভ when not bound to the cyclin. সো তার মানে যখন ওরা ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস হচ্ছে তখন কিন্তু তারা ইনঅ্যাক্টিভ থাকে। যেই মুহূর্তে সাইক্লিনটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে বাইন্ড করবে তখনই কিন্তু সিডিকে সাথে সাথে অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং অ্যাক্টিভেটেড হওয়ার পরে এই হচ্ছে গিয়ে ওর কাজগুলো সে করবে। তারপর নেক্সট, সো নাও হচ্ছে গিয়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কমপ্লেক্সেস। সো আমরা তো এর আগে পড়ছি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। যখন সাইক্লিনটা ওর সাথে বাইন্ড করবে তখনই হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি করবে এবং এই কমপ্লেক্সটাই হচ্ছে গিয়ে তাহলে কাজ করবে। এখন সাইক্লিনটা কি? সাইক্লিনস আর ফেজ স্পেসিফিক রেগুলেটরি প্রোটিনস দ্যাট অ্যাক্টিভেট দ্য সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসিস when stimulated by the growth factor. সো সাইক্লিনটা তাহলে সাইক্লিন কিন্তু একটা রেগুলেটরি প্রোটিন এবং এই রেগুলেটরি প্রোটিনটা হচ্ছে বিভিন্ন ফেজের জন্য। সো যখনই হচ্ছে সাইক্লিনটা হচ্ছে ফেজ স্পেসিফিক রেগুলেটরি প্রোটিন এবং বিভিন্ন ফেজের জন্য স্পেসিফিক আলাদা সাইক্লিন থাকে এবং যখন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে বাইন্ড করবে তখনই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস অ্যাক্টিভেটেড হবে এবং এই যে অ্যাক্টিভেশনটা হয় মেইনলি বাই দ্য গ্রোথ ফ্যাক্টর স্টিমুলেশন। তো আমাদের বডি থেকে যখন গ্রোথ ফ্যাক্টর রিলিজ হবে, হরমোনগুলো রিলিজ হবে, ওরা হচ্ছে গিয়ে সেল সাইকেলটাকে প্রোগ্রেশনে স্টিমুলেট করবে যাতে নতুন সেলগুলো হচ্ছে সেল গ্রোথ হয় এবং সেলুলার ডিভিশনটা যাতে হয়। তো সেই ক্ষেত্রেই হচ্ছে গ্রোথ ফ্যাক্টরটা স্টিমুলেট করবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে এবং এভাবে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়ে যেটা আলটিমেটলি সেল সাইকেল প্রোগ্রেশনটাকে অ্যাক্টিভেট করবে। So the cyclin dependent kinase complex can then phosphorylate other proteins, for example retinoblastoma protein এখানে example হিসেবে দেওয়া হয়েছে, to coordinate the cell cycle progression, and this complex must be activated or inactivated at appropriate times for cell cycle to progress. ওকে, তো এখানে তাহলে রেটিনোব্লাস্টোমা প্রোটিনের কথা কেন বলা হলো? কেননা হচ্ছে আমরা এটা যখন ছবিটা দেখব ভালো করে তখন আমরা এটা ডিটেইলটা বলতে পারবো। সো মেইনলি হচ্ছে রেটিনোব্লাস্টোমা প্রোটিনটা কি করে? রেটিনোব্লাস্টোমা প্রোটিনটা সেল সাইকেল প্রোগ্রেশনটাকে ইনহিবিট করে রাখে। সো রেটিনোব্লাস্টোমা প্রোটিনটা এখানে হচ্ছে একটা চেক পয়েন্ট হিসেবে কাজ করে এবং রেটিনোব্লাস্টোমা প্রোটিন হচ্ছে এটার প্রাইমারি ফাংশনই হচ্ছে টু প্রিভেন্ট দ্য এক্সেসিভ সেল ডিভিশন বাই ইনহিবিটিং দ্য সেল সাইকেল প্রোগ্রেশন। এখন when the signal for the cell division are present, for example suppose এখানে সাইক্লিনকে সিগন্যাল দেওয়া হলো যে সেল ডিভিশন হতে হবে, তখন কি হয়ে যায়? তখন রেটিনোব্লাস্টোমা জিনটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় বাই ফসফোরাইলেশন। তো এই যে ফসফোরাইলেশনটা কে করছে? এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তো যখনই হচ্ছে সাইক্লিনটা এখানে সিগন্যাল দেবে, সাইক্লিনের সিগন্যাল আসবে, তখন সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস একসাথে কমপ্লেক্স তৈরি করে তারা কি করবে? রেটিনোব্লাস্টোমা জিনটাকে রেটিনোব্লাস্টোমের সাথে ফসফেট অ্যাড করে দিবে, কারণ কাইনেজের কাজই হচ্ছে অ্যাডিশন অফ ফসফেট। সো যখনই রেটিনোব্লাস্টোমার সাথে ফসফেট অ্যাড হবে এটা ফসফোরাইলেটেড হবে এবং ফসফোরাইলেশন হওয়া মানে রেটিনোব্লাস্টোমা জিনটা এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন তো কেন ইনঅ্যাক্টিভ হলো? কারণ হচ্ছে কি ইউজুয়ালি রেটিনোব্লাস্টোমা জিন হচ্ছে E2F এটাকে বাইন্ড করে রাখে। সো E2F এর কাজ কি? এটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেটা হচ্ছে জিন ট্রান্সক্রিপশনে প্রমোট করে, জিন ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করে। সো এখন যখন রেটিনোব্লাস্টোমা জিন E2F কে বাইন্ড করে রাখলো তখন কি হলো? জিন ট্রান্সক্রিপশনটা হলো না। সো জিন ট্রান্সক্রিপশন না হওয়া মানে হচ্ছে গিয়ে G1 থেকে S ফেজে সেল সাইকেলটা প্রোগ্রেস হচ্ছে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস রেটিনোব্লাস্টোমা জিনটাকে ফসফোরাইলেটেড করে ফেলে, তখন হচ্ছে রেটিনোব্লাস্টোমা জিন E2F টাকে রিলিজ করে দিবে।
সো E2F যখন রিলিজ হয়ে যাবে, রিলিজ হওয়ার পরে সে গিয়ে হচ্ছে ডিএনএ প্রমোটার রিজনে গিয়ে বাইন্ড করবে, বাইন্ড করার সাথে সাথেই হচ্ছে জিন ট্রান্সক্রিপশন স্টার্ট হবে এবং আলটিমেটলি ডিএনএ রেপ্লিকেশন হবে। সো এইভাবে হচ্ছে G1 থেকে S ফেজে সেল সাইকেলটা প্রোগ্রেস হবে, ট্রানজিশন হবে। তাহলে এইভাবে সেকেন্ড ডিপেন্ডেন্ট কমপ্লেক্স সেল সাইকেল প্রোগ্রেশনটাকে স্টিমুলেট করে। ওকে, এখন নেক্সট হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। সো টিউমার সাপ্রেসর জিন ফর এক্সাম্পল হচ্ছে P53। এটা হচ্ছে কি একটা ভেরি ইম্পর্টেন্ট জিন টু ডিটেক্ট দ্য ড্যামেজ ইন ডিএনএ। সো কোনো কারণে যদি ডিএনএতে ড্যামেজ থাকে তখন কি করবে P53, ওটা হচ্ছে ওই সেল সাইকেল ড্যামেজড সেলটাকে হচ্ছে কি সেল সাইকেলের পরবর্তী যে ফেজটা আছে স্পেশালি G1 থেকে S ফেজে সেলের এন্টারিংটাকে প্রিভেন্ট করবে। এবং শুধুমাত্র যে প্রিভেন্ট করবে সেটা না, অ্যাট দ্য সেম টাইম P53 সেল সাইকেল অ্যারেস্টের পাশাপাশি ডিএনএ যেটা ড্যামেজ ছিল, ড্যামেজ ডিএনএটাকে রিপেয়ার করবে এবং ওয়ান্স ডিএনএটা ফিক্সড হয়ে যাবে, ফিক্সড হয়ে যাওয়ার পর সে আবার হচ্ছে সেল সাইকেলটাকে রিস্টার্ট করবে। সো এইভাবে হচ্ছে P53 হচ্ছে ড্যামেজ ডিএনএ কিংবা ক্যান্সার হওয়া থেকে আমাদের সেলগুলোকে প্রিভেন্ট করে। সো তাহলে P53 এর কাজ কি? টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিনটা হচ্ছে মেইনলি একটা প্রোটিনকে কোড করবে, যে প্রোটিনটার ফাংশন হচ্ছে সেল ডিভিশনটাকে কন্ট্রোল করা, যখন হচ্ছে গিয়ে সেল ডিভিশনটা আমার দরকার নাই কিংবা আননেসেসারি। সো আননেসেসারি সেল ডিভিশনটাকে কন্ট্রোল করবে এবং কন্ট্রোল করার মাধ্যমে টিউমার গ্রোথ কিংবা ক্যান্সার সেল গ্রোথটাকে প্রিভেন্ট করবে। আর যখনই হচ্ছে টিউমার সাপ্রেসর জিনে মিউটেশন হয়ে যাবে তখন কি হবে? টিউমার সাপ্রেসর জিনটা এর ফাংশনটাকে লস্ট করবে এবং ফাংশনটা যখন টিউমার সাপ্রেসর যখন ফাংশন লস্ট করবে তখন কি হবে? আনকন্ট্রোলড সেল ডিভিশন হবে এবং যেটা আলটিমেটলি ক্যান্সার ডেভেলপ করবে। তাহলে টিউমার সাপ্রেসর জিন তাহলে এইভাবে কাজ করে। এটা মেইনলি হচ্ছে যখনই একটা ডিএনএতে ড্যামেজ থাকবে P53 will either arrest the cell cycle until the DNA has been repaired, or it will trigger apoptosis of the cell if the damage is irreversible. সো কোনো কারণে যদি ড্যামেজটা আর ঠিক করা না যায়, ইরিপেয়ারেবল থাকে, সেই ক্ষেত্রে কি করবে? টিউমার সাপ্রেসর জিন নিজেই কি করবে? ওই সেলটাকে অ্যাপোপ্টোসিস করবে, ওটার অ্যাপোপ্টোসিসটাকে ট্রিগার করবে। সো তাহলে এখানে আমরা ডিটেলস যদি পড়ি, এখানে P53 P21 ইন্ডাকশন করবে এবং এই P21টা কি করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসটাকে ইনহিবিট করবে। সো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের কাজ কি ছিল আমরা এর আগে পড়ছি, হচ্ছে এটা সেল সাইকেল প্রোগ্রেশনে স্টিমুলেট করে। সো তার মানে আমরা তো এখানে চাচ্ছি সেল সাইকেলটা প্রোগ্রেস না হোক, যেহেতু আমাদের ডিএনএতে একটা ড্যামেজ আছে। সো সেই ক্ষেত্রে তাহলে P21 ইন্ডাকশন সিডিকে ইনহিবিশন করলো এবং সিডিকে যখন ইনহিবিটেড হয়ে গেল তখন কি হবে? রেটিনোব্লাস্টোমা হাইপোফসফোরাইলেটেড হবে এবং রেটিনোব্লাস্টোমা হাইপোফসফোরাইলেশন হওয়া মানে রেটিনোব্লাস্টোমা জিনটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেল। সো রেটিনোব্লাস্টোমা যখন অ্যাক্টিভেটেড হবে তখন এটা E2F এর সাথে বাইন্ড করবে এবং E2F এর সাথে যদি বাইন্ড করে তাহলে E2F আর প্রমোটর রিজনের সাথে গিয়ে বাইন্ড করবে না ডিএনএ এর, এবং যার মাধ্যমে ট্রান্সক্রিপশনটাও স্টপ হয়ে যাবে। সো এইভাবে কি হলো? তাহলে G1 to S প্রোগ্রেশন ইনহিবিশন। এখন যদি মিউটেশন হয় সেক্ষেত্রে কি হবে? So mutation in tumor suppressor gene can result in unrestrained cell division which leads to Li-Fraumeni syndrome. So এটা হচ্ছে গিয়ে Li-Fraumeni syndromeটা মেইনলি হচ্ছে inherited mutation, এর ক্ষেত্রে কিন্তু Li-Fraumeni syndrome হবে, যেটা হচ্ছে মেইনলি characterized by multiple malignancies in the body. তারপর হচ্ছে রেটিনোব্লাস্টোমা জিনের ক্ষেত্রেও সেম, রেটিনোব্লাস্টোমা জিনে যদি মিউটেশন হয় সেক্ষেত্রে রেটিনোব্লাস্টোমা অ্যারেস্ট করে এবং এই রেটিনোব্লাস্টোমাটা ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে খুব ইউজুয়ালি দেখা যায়। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই টিউমার সাপ্রেসর জিন কিংবা রেটিনোব্লাস্টোমা জিন, এরা কিন্তু টু হিট হাইপোথেসিসটা ফলো করে। সো এই টু হিট হাইপোথেসিস বলতে কি বোঝায়? একটা জিনের দুইটা কপি কিন্তু মিউটেটেড হতে হবে। শুধুমাত্র যদি একটা কপি মিউটেটেড হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা যেটা অ্যাক্টিভ থাকবে, যেটা ভালো থাকবে, আনএফেক্টেড যে জিনটা থাকবে সেটা স্টিল ওয়ার্ক মানে কাজ করবে টু প্রিভেন্ট দ্য টিউমার প্রোগ্রেশন। বাট যদি পরবর্তী আরেকটা জিন, আরেকটা কপি যেটা ভালো ছিল সেটাও যদি মিউটেটেড হয়ে যায় তখনই কিন্তু আলটিমেটলি টিউমারটা ডেভেলপ করবে এবং এটাকে আমরা বলতেছি টু হিট হাইপোথেসিস। এটা আমরা পরবর্তীতে আরো ডিটেল পড়বো প্যাথোলজিতে। ওকে, তাহলে এইটুকু গেল। এবং মিউটেশন in tumor suppressor gene can result in unrestrained cell division like Li-Fraumeni syndrome. Okay, so এখন কোন কোন গ্রোথ ফ্যাক্টরগুলা আমাদের বডির সেল ডিভিশনটাকে
প্রমোট করে। যেমন হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে ইনসুলিন, প্লেটেড ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ইরিথ্রোপয়েটিন লাইক এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর। They bind to the tyrosine kinase receptor to transition the cell from G1 to S phase. So এই সব গ্রোথ ফ্যাক্টরগুলাই কিন্তু সেল সাইকেলটাকে ট্রানজিশনে প্রমোট করে লাইক G1 থেকে S phase-এ। এবং যখনই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর সিগন্যালটা আসবে তখনই কি করবে, সাইক্লিন দিয়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে বাইন্ড করবে এবং এই বাইন্ডিং হওয়ার পর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কমপ্লেক্স তৈরি হবে এবং কমপ্লেক্স তৈরি হওয়ার পর এই কি করবে, রেটিনোব্লাস্টোমার সাথে ফসফেট অ্যাড করে দিবে। তো যখনই রেটিনোব্লাস্টোমা ফসফোরাইলেটেড হয়ে গেল তখন সে E2F-টাকে রিমুভ করে দিল। রিমুভ করে দেওয়ার কারণে E2F গিয়ে বাইন্ড করবে হচ্ছে ডিএনএর প্রমোটর রিজনে এবং প্রমোটর রিজনে বাইন্ড করার পর এখানে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হবে এবং আলটিমেটলি কি হবে, ডিএনএ সিনথেসিস হবে। সো ডিএনএ সিনথেসিস হওয়ার পর যখন হচ্ছে G1-এ যখন সেলটা ছিল তখন একটা ডিএনএ থাকলো, তার থেকে G2-তে যে সেলটা আসলো এখানে কিন্তু ডিএনএটা টুয়াইস হয়ে গেল বিকজ অফ ডিএনএ রেপ্লিকেশন ইন দ্য এস ফেজ। সো এইভাবে হচ্ছে সেলের গ্রোথটা হচ্ছে ইন্টারফেসে হবে। ওকে, তারপর তাহলে এই যে টিউমার সাপ্রেসরতে এইভাবে কাজ করলো। আচ্ছা, এখন এই দিক থেকে আমরা তাহলে শুরু করি। সাপোজ একটা ড্যামেজ ডিএনএ আছে, তো এই যে ড্যামেজ ডিএনএটা যখনই একটা সেলের ড্যামেজ ডিএনএ থাকবে ওটাকে ডিটেক্ট করবে কে, P53, যেটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। এখন সে কিভাবে কাজ করবে, ইদার ড্যামেজ ডিএনএটাকে রিপেয়ার করবে এবং ওই রিপেয়ারের জন্য যে টাইমটা লাগবে ওই টাইমটাতে কিন্তু মানে ড্যামেজ সেলটা যাতে স্পেসে চলে আসতে না পারে সেজন্য কিন্তু তাকে এখানেই অ্যারেস্ট করে দিতে হবে সেল সাইকেলটাকে। সো অ্যারেস্ট করতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে এটা P21 কে ইনডিউস করবে। এখন যখনই P21 ইনডিউস হয়ে গেল, P21 গিয়ে বাইন্ড করে ফেলবে কার সাথে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিনের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে ফেললো। সো যখনই P21 সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং সাইক্লিনের সাথে বাইন্ড করে ফেললো তখন কি হলো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস আর এখানে কাজ করতে পারবে না। সো সিডিকে সাইক্লিন যদি কাজ করতে না পারে তখন কি হবে, রেটিনোব্লাস্টোমা জিনটা হচ্ছে হাইপোফসফোরাইলেটেড হয়ে যাবে। সো হাইপোফসফোরাইলেটেড হওয়ার কারণে সে কি করবে, E2F এর সাথে গিয়ে বাইন্ড করবে এবং E2F এর সাথে যখন বাইন্ড করলো তখন কি হবে, সেল সাইকেলটা আর প্রোগ্রেস হবে না, E2F এখানে থাকবে না, সো যার কারণে জিন ট্রান্সক্রিপশন হবে না। সো এইভাবে হচ্ছে প্রথমে সে সেল সাইকেলটাকে অ্যারেস্ট করলো P53 এবং অ্যারেস্ট করার পর যখনই ডিএনএটা ফিক্সড হয়ে গেল ড্যামেজ ডিএনএটা, তারপর হচ্ছে গিয়ে সে আবার সেল সাইকেলটাকে রিস্টার্ট করবে। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে। এখন কোনো কারণে যদি ডিএনএ ড্যামেজটা এখন যখন ডিএনএ ড্যামেজটা ইরিভার্সিবল হবে, যেটাকে আর রিপেয়ার করা যাবে না, সেক্ষেত্রে কি করবে, P53 সেলুলার এপোপ্টোসিসটাকে ইনডিউস করবে। সো এটা কিভাবে ইনডিউস করবে, এখানে হচ্ছে আমাদের মধ্যে প্রথমে আমরা পড়ি হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্যাকস অ্যান্ড ব্যাক। সো ব্যাকস অ্যান্ড ব্যাক ইজ মেইনলি এপোপ্টোটিক প্রোটিন। সো এরা হচ্ছে সেল এপোপ্টোসিসটাকে স্টিমুলেট করে। সো কিভাবে তারা স্টিমুলেট করে, এরা হচ্ছে ক্যাসপেস অ্যাক্টিভেট করবে এবং ক্যাসপেস অ্যাক্টিভেশনের মাধ্যমে ইন্ট্রিনসিক পাথওয়েতে সেলটাকে এপোপ্টোজ করবে। সো এইগুলো ডিটেলটা আমরা আরও পড়বো, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, কিভাবে সেলার ইনজুরি, এপোপ্টোসিস, এগুলো সবই প্যাথোলজিতে আমরা পড়বো, প্যাথোলজি সেকশনে গিয়ে। ওকে, সো ব্যাকস অ্যান্ড ব্যাক আমরা অ্যাজ এ নিমোনিক আমরা মনে রাখতে পারি যে হচ্ছে ব্যাড ফর সেল, তার মানে এরা হচ্ছে সেলগুলোকে এপোপ্টোজ করবে। সো এখন এই যে ব্যাকস অ্যান্ড ব্যাক তাদেরকে আবার কে ইনহিবিট করে, BCL2 এবং BCL-XL। তো তার মানে এই প্রোটিনটা কি, অ্যান্টি এপোপ্টোটিক প্রোটিন। সো যেহেতু তারা ব্যাকস এবং ব্যাক প্রো এপোপ্টোটিকটাকে ইনহিবিট করছে, সো তার মানে এরা চায় না হচ্ছে সেলটা এপোপ্টোজ হোক, তো এই জন্য অ্যান্টি এপোপ্টোটিক। সো এখন P53 কি করবে, এই BCL2 BCL-XL অ্যান্টি এপোপ্টোটিক প্রোটিনকে ইনহিবিট করবে। সো যখনই P53 অ্যান্টি এপোপ্টোটিক প্রোটিনগুলোকে ইনহিবিট করবে তখন প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনের উপর ইনহিবিশনটা উঠে যাবে। সো তার মানে এটা এখন স্টিমুলেটেড হয়ে যাবে এবং স্টিমুলেটেড হওয়ার পর এটা ক্যাসপেস অ্যাক্টিভেট করবে এবং আলটিমেটলি সেলার এপোপ্টোসিস হবে। সো এইভাবেই হচ্ছে P53 আমাদের বডিতে বিভিন্ন ধরনের এই যে আনকন্ট্রোলড সেল ডিভিশনের কারণে কিংবা ড্যামেজ ডিএনএ ঢুকে যাওয়ার কারণে যেই ক্যান্সারগুলো ডেভেলপ হওয়ার কথা ওইগুলোকে প্রিভেন্ট করছে P53 রেটিনোব্লাস্টোমা জিন এরা। সো এখন কখন এই টিউমারগুলা এই P53 এটা কখন কাজ করতে পারবে না, যদি কোনো কারণে মিউটেশন হয়। তো মিউটেশনটা ইনহেরিটেডও হতে পারে, স্পোরাডিকও হতে পারে। তো ইনহেরিটেড মিউটেশনের মধ্যে একটা সিনড্রোম হচ্ছে লিফ্রাউমেনি সিনড্রোম, যেখানে পেশেন্টের মাল্টিপল ম্যালিগনেন্সি হবে এবং এখানে হচ্ছে মেইনলি লস অফ ফাংশন মিউটেশন হয়।
তারপর আরেকটা হচ্ছে এক্সাম্পল আমরা দিতে পারি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস E6 এই এটাও হচ্ছে মেইনলি p53 টিউমার সাপ্রেসর জিনটাকে ইনহিবিট করে এবং এটার ইনহিবিশনের কারণে হচ্ছে মেইনলি আমাদের সার্ভাইকাল ক্যান্সার যেটা হয় ওই ক্যান্সারটা এই লস অফ ফাংশন মিউটেশনের কারণে p53 এর লস অফ ফাংশন মিউটেশনের কারণে হয়ে থাকে। ওকে, তাহলে এই যে ছবিটা মোটামুটি এক্সপ্লেন করা হলো। ওকে, আমরা সো এতদূর পড়ছি। এখন আমরা সেল টাইপ পড়ি, আমাদের বিভিন্ন ফেজে কোন কোন সেলগুলো থাকে। তাহলে পার্মানেন্ট সেল, সো পার্মানেন্ট সেলটা হচ্ছে কোথায় থাকে? ইটস রিমেইন ইন G0 phase and they regenerate from the stem cell. সো তার মানে এই যে এই সেলগুলা পার্মানেন্ট সেল যেগুলো, এটা হচ্ছে ওয়ান্স একবার মাইটোসিস হওয়ার পরে এরা কোথায় চলে যায়? সরাসরি G0 ফেজে। এরা কিন্তু আর এই যে সেল সাইকেল G1 G2 ফেজ এগুলাতে কিন্তু আর যায় না, তারা পার্মানেন্টলি G0তেই চলে যায়। এবং যদি কোনো কারণে এই G0তে থাকা অবস্থায় তারা ওই সেলগুলো ডেস্ট্রয় হয়ে যায়, তারা কিভাবে রিজেনারেট করে? ফ্রম দ্য স্টেম সেল। তো এদের মধ্যে এক্সাম্পল কি কি আছে? যেমন হচ্ছে নিউরন, তারপর হচ্ছে স্কেলেটাল কার্ডিয়াক মাসেল সেল RBC। এটা কিন্তু আমাদেরকে এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এই সেলগুলো সবই পার্মানেন্ট এবং এই সেলগুলোর আর ডিভিশন হয় না, সেল ডিভিশন হয় না। একবার হওয়ার পরে তারা হচ্ছে G0 ফেজে চলে যায় এবং ওখানেই হচ্ছে কোনো কারণে যদি ড্যামেজ হয় স্টেম সেল থেকে আবার রিজেনারেট করবে। সো এখানে একটা নোটস আছে ফ্রম ইউর ওয়ার্ল্ড, হোয়াট ইজ স্টেম সেল। ওকে, তাহলে so the stem cells have very long telomeres due to their high telomerase activity, allowing them to proliferate indefinitely in a controlled manner. So stem cell থেকে আমরা জানি হচ্ছে stem cell ওরা হচ্ছে indefinitely হচ্ছে ডিভাইডেড হতে পারে, এক সেল থেকে আরেকটা সেলে ডিফারেন্সিয়েট হতে পারে। সো এই ডিফারেন্সিয়েট হওয়ার প্রসেসটা কি? এটা কি কারণে ডিফারেন্সিয়েট হতে পারে? বিকজ অফ হাই টেলোমেরেজ অ্যাক্টিভিটি। So in contrast, most terminally differentiated adult somatic cell যেমন হচ্ছে এই যে পার্মানেন্ট সেলগুলো, এরা কিন্তু সবাই হচ্ছে পার্মানেন্ট, যেমন নিউরন, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল সেল, এরা হচ্ছে terminally differentiated adult somatic cell. So আচ্ছা, এখানে তো দিস এক্সাম্পল হচ্ছে myocardial cell, neurons, pancreatic beta cell. They have short telomeres as they do not express telomerase, কারণ ওদের telomerase এনজাইমটা নাই। সো টেলোমেরেজ এনজাইমটা না থাকার কারণে ওদের টেলোমিয়ারটা শর্ট হয়ে যায়, অ্যান্ড দেয়ার টেলোমিয়ার শর্টেন্ড উইথ এভরি সেল ডিভিশন। সো যতই সেল ডিভাইড হবে তত হচ্ছে গিয়ে এই যে একবার যে তাদের সেল ডিভিশন হলো, প্রত্যেকটা সেল ডিভিশনে কি হলো? টেলোমিয়ারটা শর্টেন্ড হয়ে যায় এবং শর্টেন্ড হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি একবার মাইটোসিস হয়ে যাওয়ার পর কিন্তু এদের আর ডিভিশনটা হয় না, এরা G0 ফেজে চলে যায়। তো সেই ক্ষেত্রে স্টেম সেলটা এদেরকে regeneration help করবে। So stem cells are undifferentiated cells with the potential to differentiate into other cell types and can be classified as either embryonic or adult stem cells. So although embryonic stem cells are present in the very early stages of embryogenesis and can give rise to every cell type in adult humans, for example pluripotent, so adult stem cells are present in most tissues and are generally responsible for replacing the dead cells. So adult stem cell গুলো কোন কাজে রোল প্লে করবে? So adult stem cells are present in most tissues. আমাদের বডিতে যে most of the tissues আছে ওখানে কিন্তু যে stem cell গুলো থাকে ওগুলো হচ্ছে adult stem cell and are generally responsible for replacing the dead cell. For example, the epidermis is continuously replaced by stem cells present in the basal cell layer. Bone marrow stem cells similarly replace the peripheral red and white blood cells. Okay. তাহলে এই গেল হচ্ছে G0 ফেজের সেল, যেটা হচ্ছে পার্মানেন্ট। নাও নেক্সট সেল হচ্ছে স্টেবল সেল কিংবা ক্রিসেন্ট সেল। স্টেবল সেলগুলো কোথায় থাকে? এটা হচ্ছে এন্টার G1 from G0 when stimulated. ওকে, সো আবার কিছু সেল হচ্ছে মাইটোসিস হওয়ার পরে G0তে চলে যায়। G0তে যাওয়া মানে এটা হচ্ছে কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে, স্টেবল থাকে, ক্রিসেন্ট থাকে। কিন্তু আবার ওখান থেকে যদি তাদের দরকার হয়, সেলগুলো যদি আমাদের দরকার হয়, সাপোজ ড্যামেজ হয়ে গেল, আমাদের রিজেনারেট করতে হবে, তখন কিন্তু তারা আবার G0 থেকে G1 ফেজে আসতে পারে, যেটা পার্মানেন্ট সেলের ক্ষেত্রে ছিল না। তো তাহলে এই সেলগুলো কি কি? যেমন হচ্ছে হ্যাপাটোসাইট, তারপর হচ্ছে লিম্ফোসাইট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলস, পেরিওস্টিয়াল সেলস। তো এই সেলগুলো তাহলে G0তে থাকে মাইটোসিস হওয়ার পরে, কিন্তু যখন দরকার হয় তখন তারা আবার G1 ফেজে আসতে পারে। ওকে, সো এই গেল হচ্ছে স্টেবল সেলস। নাও নেক্সট হচ্ছে লেভেল। হোয়াট আর দ্য লেভেল সেলস?
So the level cells, they never go to the G0. তার মানে এই যে লেভেল সেলগুলো এরা কখনোই G0 তে যাবে না, এরা সবসময় এই G1 ইন্টারফেসেই থাকবে, কখনোই ওরা G0টা মেইনলি হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকা, তো G0 তে এরা কখনো যাবে না, and divide rapidly with a short G1. এবং এই সেলগুলো লেভেল সেলগুলো কিন্তু খুব র্যাপিডলি ডিভাইড করে এবং এদের G1 ফেজটাও খুবই শর্ট, এরা ডিভাইড করে সাথে সাথে স্পেসে চলে যায়, and most affected by chemotherapy. So তার মানে কেমোথেরাপি ড্রাগগুলো এই সেলগুলোর উপর কাজ করে মেইনলি। ফর এক্সাম্পল লেভেল সেল কি আছে, বোন ম্যারো যেটা হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেল, গাট এপিথেলিয়াম এটাও র্যাপিডলি ডিভাইডিং সেল, স্কিন, হেয়ার ফলিকলস, জার্ম সেল। সো এগুলো সবই হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেল যেগুলো কখনোই G0 তে যায় না, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইডেড হতে থাকে G1 থেকে S ফেজ, S থেকে G2 ফেজ, M ফেজ, আবার G1 ফেজ, এভাবে কন্টিনিউয়াসলি ডিভাইডেড হতে থাকে। এবং এই জন্য কেমোথেরাপি পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি সাইড ইফেক্ট থাকে, যেমন হচ্ছে পেশেন্টের বোন ম্যারো সেলগুলো যখন ইনজুর্ড হচ্ছে, ড্যামেজড হচ্ছে, তখন পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে, তারপর হচ্ছে গাট এপিথেলিয়াম এর কারণে পেশেন্টের হচ্ছে জিআই আপসেট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে কেমোথেরাপি পেশেন্টরা, লাইক নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, তারপর হচ্ছে হেয়ার লস। সো এইগুলা হচ্ছে গিয়ে এই সেলগুলো মোস্ট কমনলি এফেক্টেড বাই কেমোথেরাপি। ওকে, নেক্সট হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এগুলো সম্পর্কে আমি খুবই ফাস্ট চলে যাব, যেহেতু এগুলাতে বোঝার তেমন কিছু নাই। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ দ্য সাইট অফ synthesis of secretory or exported protein and N-linked oligosaccharide addition to lysosomal and other protein. সো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানেলসের কোন কাজটা মেনলি হয় এবং কোন প্রোটিনটা কোথায় সিনথেসিস হয়, ওটাই হচ্ছে আমাদেরকে জানতে হবে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোন প্রোটিনগুলো মেনলি সিনথেসিস হয়, যেটা হচ্ছে সিক্রেটরি প্রোটিন কিংবা এক্সপোর্টেড প্রোটিন, এবং আরেকটা হচ্ছে এন লিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাডিশন। সো এন লিঙ্কড অলিগোস্যাকারাইড এটা আমরা পড়ছি আগে, হচ্ছে একটা প্রোটিন তৈরি হওয়ার পরে যে মডিফিকেশনগুলো হয় একটা প্রোটিনের, সেই মডিফিকেশনগুলোকে আমরা বলি হচ্ছে এটা ইদার এন লিঙ্কড অলিগোস্যাকারাইড হতে পারে, কিংবা এন গ্লাইকোজাইলেশন বলতে পারি, ও গ্লাইকোজাইলেশন, এগুলো সবই হচ্ছে প্রোটিনের মডিফিকেশন। বাট এই এন লিঙ্কড অলিগোস্যাকারাইড কিংবা আমরা বলতে পারি এন গ্লাইকোজাইলেশন, এটা কিন্তু একটা কো ট্রান্সলেশনাল প্রসেস। সো যেই প্রসেসগুলো একটা প্রোটিনের ট্রান্সলেট হওয়ার সাথে সাথে যে প্রসেসগুলো হয় সেটাকে আমরা বলি হচ্ছে কো ট্রান্সলেশনাল, এবং এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে। সো এন লিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাডিশন টু লাইসোজোমাল প্রোটিন, যেটা হচ্ছে সুগার অ্যাড হওয়ার পরে এটা অবশ্যই গ্লাইকোপ্রোটিন হয়ে যায়, এবং আদার প্রোটিন। সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের বডিতে কিন্তু ম্যাক্সিমাম প্রোটিনগুলাই কিন্তু এন গ্লাইকোসাইলেটেড থাকে, এন লিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাডিশন থাকে মোস্ট অফ দ্য প্রোটিন, তো যেটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। এক্সেপ্ট হচ্ছে 3 ধরনের প্রোটিন আছে যেটা হচ্ছে এন গ্লাইকোসাইলেটেড না, যেমন হচ্ছে অ্যালবুমিন, তারপর হচ্ছে ইনসুলিন, আর হচ্ছে গ্লুকাগন। সো এই 3টা প্রোটিন ছাড়া বাকি সবগুলো প্রোটিনই কিন্তু গ্লাইকোপ্রোটিন, হুইচ ইজ ডিউ টু এন লিঙ্কড অলিগোস্যাকারাইড অ্যাডিশন। ওকে, সো এগুলা তাহলে কোথায় হলো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ কেন আমরা বলছি, কেননা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনে যখন হচ্ছে রাইবোসোমটা অ্যাটাচ হয় তখন ওটাকে আমরা বলি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট হচ্ছে নাইজাল বডি। হোয়াট ইজ নাইজাল বডি? নাইজাল বডি ইজ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন দ্য নিউরন। সো তার মানে নিউরনের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি হচ্ছে নাইজাল বডি। এবং নাইজাল বডিতে কি হয়, ইট সিনথেসাইজ দ্য পেপটাইড নিউরোট্রান্সমিটারস ফর সিক্রেশন। তো যেহেতু আমাদের বডির এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেমন সিক্রেটরি প্রোটিনগুলো সিনথেসাইজ হয়, ঠিক সেম নিউরনের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কিন্তু সিক্রেটরি প্রোটিনগুলাই, যেমন হচ্ছে নিউরোট্রান্সমিটার যেগুলো সিক্রেটেড হয়, ওইগুলা সিনথেসাইজ হয়। দেন হচ্ছে ফ্রি রাইবোসোম। এখন কিছু রাইবোসোম তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ থাকে, আবার কিছু রাইবোসোম সাইটোপ্লাজমে ফ্রি থাকে, ফ্রি ওখানে ঘোরাফেরা করে। তো ওই রাইবোসোমগুলোতে কি কি হয়? So these are the ribosomes that are unattached to any membrane, and this is the site of synthesis of cytosolic, paroxysmal and mitochondrial protein. তার মানে সাইটোপ্লাজমের প্রোটিন, paroxysmal প্রোটিন এবং মাইটোকন্ড্রিয়াল প্রোটিনগুলো জাস্ট ফ্রি রাইবোসোমগুলোতে সিনথেসিস হয়। তাহলে এখানে N linked glycosylation occur in the endoplasmic reticulum. So এটা just mnemonic as N linked oligosaccharide addition টা endoplasmic reticulum এ হচ্ছে। So endoplasm এর N আছে, so দুইটা N ই endoplasmic reticulum এ হচ্ছে। ওকে,
তারপর হচ্ছে mucus secreting goblet cells of small intestine and antibody secreting plasma cells are rich in rough endoplasmic reticulum. So it makes sense যেহেতু আমরা পড়ছি হচ্ছে secretory প্রোটিনগুলো সিনথেসিস হয় rough endoplasmic reticulum-এ, সো এই জন্য যেহেতু এই mucus secreting goblet cell তারপর antibody secreting plasma cell এরা সবাই secretory প্রোটিন, সো এদের হচ্ছে কি ইউজুয়ালি rough endoplasmic reticulum-টা রিচ থাকে এই সেলগুলোতে। তারপর হচ্ছে প্রোটিন উইদিন দ্য অর্গানেলস। সো অর্গানেলসের মধ্যে যে প্রোটিনগুলো তৈরি হয় যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডিজ, তারপর হচ্ছে লাইসোজোম, এগুলো সবই কিন্তু ফর্মড হয় কোথায়? এই অর্গানেলসগুলো ফর্মড হয় কোথায়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আর শুধুমাত্র এখানে আমরা মাইটোকন্ড্রিয়াটা ডিফারেন্ট, মাইটোকন্ড্রিয়ার প্রোটিনটা আমরা পড়ছি হচ্ছে ফ্রি রাইবোজোমে সিনথেসিস হয়। আদারওয়াইজ অন্য আদার যে অর্গানেলসগুলো আছে যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আছে, সাথে গলজি বডি, লাইসোজোম, এদের সবার প্রোটিনগুলাই কিন্তু ফর্ম হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ওকে, তারপর নেক্সট হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা এতক্ষণ রাফটা পড়লাম যেখানে হচ্ছে রাইবোজোম অ্যাটাচ থাকে, আর যেটাতে রাইবোজোম অ্যাটাচ থাকবে না সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে কি হয়? This is the site of steroid synthesis and detoxification of the drugs and poisons. So mainly steroid hormone, steroid lipids যে প্রোটিনগুলো আছে ওরা কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সিনথেসিস হয়। So lacks the surface ribosome, location of glucose 6-phosphatase enzyme, which participate in the last step in both glycogenolysis and gluconeogenesis. So আমরা জানি হচ্ছে glucose 6-phosphatase এনজাইমটা খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম ফর gluconeogenesis and glycogenolysis both, এবং এই এনজাইমটার লোকেশনও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে hepatocyte and steroid hormone producing cells of the adrenal cortex and gonads are rich in smooth endoplasmic reticulum. তার মানে হচ্ছে এই যে স্টেরয়েড হরমোন যেমন আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে সেক্স স্টেরয়েড হরমোনগুলো রিলিজ হয়, মিনারোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, অ্যান্ড্রোজেনস, এস্ট্রোজেন, এরা সবাই কিন্তু রিচ ইন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড অলসো হ্যাপাটোসাইটেও স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বেশি থাকে। নেক্সট হচ্ছে সেল ট্রাফিকিং। ওকে, তাহলে সেল ট্রাফিকিং এর জন্য আমার প্রথমে কি লাগছে? গলজি। সো গলজিটা হচ্ছে মেইনলি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে কাজ করে। যেমন আমার প্রোটিনটা যখন সাইটোপ্লাজমে যখন প্রোটিনটা সিনথেসিস হওয়ার পর এটা কোথায় চলে যাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যাবে হচ্ছে গলজিতে, কিছু গলজিতে যাওয়ার পর এরপর ওখান থেকে হচ্ছে মেইনলি ডেস্টিনেশন, এক একটা প্রোটিন এক এক জায়গায় চলে যাবে। সো যেটাকে আমরা বলতেছি হচ্ছে cell trafficking. So Golgi is the distribution center for proteins and lipids from endoplasmic reticulum to vesicles. From endoplasmic reticulum to vesicles and plasma membrane. So তাহলে আমরা এর আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা কি পড়ছিলাম? ওখানে হচ্ছে এন গ্লাইকোসাইলেশনটা হয়েছিল, যেটা হচ্ছে কো ট্রান্সলেশনাল মডিফিকেশন ছিল। আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনগুলো কোথায় হচ্ছে? গলজি বডিতে। তাহলে কি কি মডিফিকেশন হচ্ছে? প্রথমে হচ্ছে এন অলিগোস্যাকারাইড অন অ্যাসপারাজিন। সো এন অলিগোস্যাকারাইড অ্যাডিশনটা আমরা অলরেডি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা পড়ে ফেলছি, এবং ওই এন লিঙ্কড অলিগোস্যাকারাইডটাকে আবার মডিফাই করে ওইটাকে অ্যাসপারাজিনে আমি অ্যাড করব, এবং ওইটা হচ্ছে কোথায়? ওইটা হচ্ছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, যেটা গলজি বডিতে হচ্ছে। দেন অ্যাডিং ও অলিগোস্যাকারাইডস অন সেরিন এন্ড থ্রিওনিন, এটাও পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, যেটা হচ্ছে গলজিতে হচ্ছে। প্লাস হচ্ছে অ্যাডিং ম্যানো 6-ফসফেট টু প্রোটিন ফর লাইসোজোমাল এন্ড আদার প্রোটিনস। ওকে, সো এখানে অ্যাসপারাজিন সম্পর্কে কি আছে এটা পড়ি। So the enzyme asparagine synthase convert aspartate to asparagine. ওকে, তাহলে অ্যাসপারাজিনটা কোথা থেকে আসতেছে? অ্যাসপার্টেট থেকে। The amino acid that is essential for rapidly dividing tumor cells that cannot produce it quickly enough on their own. তার মানে র্যাপিডলি ডিভাইডিং টিউমার সেলগুলোর জন্য ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হচ্ছে অ্যাসপারাজিন, এবং এই অ্যাসপারাজিন কোথা থেকে আসতেছে? ফ্রম aspartate by the enzyme asparagine synthase. So তাহলে the chemotherapy drug asparaginase এটা কি করবে? Decrease the asparagine concentration in the tumor cell and leads to lysis of these rapidly growing cells. So এইভাবে হচ্ছে এখানে কেমোথেরাপিটা হচ্ছে আমরা ইউজ করি। ওকে, তারপর হচ্ছে এটা গেল। এখন এন্ডোজোম,
এন্ডোসোমটা কি করে? এন্ডোসোম আর দ্য সর্টিং সেন্টার ফর ম্যাটেরিয়াল ফ্রম আউটসাইড দ্য সেল or from the Golgi, then sending it to lysosome for destruction or back to the membrane or Golgi for further use. So endosome টা হচ্ছে কাইন্ডলি হচ্ছে গিয়ে যে প্রোটিনগুলা ম্যাটেরিয়ালসগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতেছে ওগুলাকে সর্টিং করবে, সর্টিং করে এটাকে ইদার লাইসোজোমে পাঠাবে ফর ডিস্ট্রাকশন, কারণ লাইসোজোমের মধ্যে ডিগ্রেডেটিভ এনজাইমগুলো থাকে, কিংবা যদি আমাদের বডির আবার দরকার হয় সেক্ষেত্রে সে কি করবে? ব্যাক টু দ্য মেমব্রেন অর গলজি বডি ফর দ্য ফার্দার ইউজ। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে যেটা হচ্ছে আইসেল ডিজিজ। সো আইসেল ডিজিজটার এটার আরও কিছু নাম আছে, যেমন হচ্ছে ইনক্লুশন সেল ডিজিজ কিংবা mucolipidosis type 2. Okay, so this is an inherited lysosomal storage disorder. Inheritation pattern টা হচ্ছে autosomal recessive and defect in N-acetyl glucosamyl 1 phosphotransferase. So mainly এখানে ডিফেক্টটা কোথায় হচ্ছে? N-acetyl glucosamyl 1 phosphotransferase এই এনজাইমটাতে। তাহলে এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটা ডিফেক্টের কারণে যেহেতু ডিজিজটা হচ্ছে, তাহলে আমাদেরকে জানতে হবে এই এনজাইমটার কাজ কি। সো এখন যখন আমার এই N-acetyl glucosamyl 1 phosphotransferase defective হবে, তখন কি হবে? Failure of Golgi to phosphorylate the mannose residues that leads to decreased mannose 6-phosphate on glycoproteins. That further leads the enzyme to be secreted extracellularly rather than delivered to the lysosome. And ultimately, the lysosome deficient in the digestive enzyme buildup of cellular debris in lysosome, which produce the inclusion bodies. So এখানে মেইনলি কি হচ্ছে? আমরা এর আগে কিন্তু পড়ছি গলজি বডিতে একটা ইম্পর্টেন্ট ফাংশন ছিল হচ্ছে অ্যাডিং ম্যানোজ 6-ফসফেট। এই যে ম্যানোজ 6-ফসফেটটা যে আমি অ্যাড করছি লাইসোজোমাল প্রোটিন, সো যখন একটা প্রোটিন গলজিতে আসলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং গলজিটা আমরা জানি হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার, এবং এই ডিস্ট্রিবিউশন সেন্টারটার জন্যই মানে এই যে কেন আমরা গলজিকে ডিস্ট্রিবিউশন সেন্টার বলছি, কারণ গলজি হচ্ছে ডেস্টিনেশনটা সিলেক্ট করবে কে কোথায় যাবে। সো তাহলে লাইসোজোমাল প্রোটিন যেগুলো আছে, ওই লাইসোজোমাল প্রোটিনটাকে সে কিভাবে লাইসোজোমে পাঠাবে? সে তো আর এমনি এমনি চলে যাবে না ডেস্টিনেশনে, তাকে কিছু একটা দিয়ে ট্যাগ করে দিতে হবে যাতে সে লাইসোজোমে যায়। তো এই যে ট্যাগিং ওয়েটাকেই বলা হচ্ছে, এই কিভাবে ট্যাগিংটা করতেছে? বাই অ্যাডিং দ্য ম্যানোজ 6-ফসফেট। এবং এই ম্যানোজ 6-ফসফেট অ্যাডিশনটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে? বাই দ্য এনজাইম N-acetyl glucosamyl 1 phosphotransferase। এখন কোনো কারণে যদি এই এনজাইমটা ডিফেক্টিভ থাকে, তখন কি হবে? ম্যানোজ 6-ফসফেটটা অ্যাডেড হবে না প্রোটিনের গায়ে। সো যদি ম্যানোজ 6-ফসফেট অ্যাডেড না হয়, প্রোটিনটা কি তার ডেস্টিনেশনে যেতে পারবে? লাইসোজোমে যেতে পারবে না। তখন ওই এনজাইমগুলো লাইসোজোমে না গিয়ে ইনস্টেড এরা হচ্ছে গিয়ে ব্লাডে, মানে সেল থেকে ব্লাডে রিলিজ হয়ে যাবে বাই রিলিজিং ইনটু দ্য এক্সট্রাসেলুলার স্পেস। সো যার কারণে এখন আমার লাইসোজোমের যে ফাংশনটা, লাইসোজোমের ফাংশনটা হচ্ছে আমাদের মেইনলি সেলুলার যে ডেব্রিসগুলো থাকে, যে ওগুলাকে ডিগ্রেড করা বাই ডাইজেস্টিভ এনজাইম। এখন যেহেতু লাইসোজোম ওই কাজটা করতে পারছে না, কারণ ওই এনজাইমগুলো তো লাইসোজোমে গিয়ে পৌঁছায় নাই, ইনস্টেড ওরা হচ্ছে ব্লাডে চলে আসছে। সো এখন সে তার ওই ডিগ্রেডেশন কাজটা করতে পারবে না। ডিগ্রেডেশন কাজটা না করতে পারার কারণে সেলুলার ডেব্রিসগুলো কোথায় বিল্ড আপ করবে? লাইসোজোমে বিল্ড আপ করবে, এবং ওই বিল্ড আপের কারণে আলটিমেটলি ইনক্লুশন বডিগুলো তৈরি হবে। তাহলে এই পেশেন্টের কি কি ফিচার থাকবে? রেজাল্টস ইন কোর্স ফেশিয়াল ফিচার, gingival hyperplasia, corneal clouding, restricted joint movement, claw hand deformities, kyphoscoliosis, and increased plasma level of lysosomal enzyme. So যেহেতু lysosomal enzyme গুলা instead of going to lysosome, they came to the plasma, into the blood. So আমি যদি সেরাম টেস্ট করি সেক্ষেত্রে অবশ্যই এক্সেস lysosomal enzyme পাবো। তারপর হচ্ছে আচ্ছা, এই সিমটমসগুলো মোটামুটি সিমিলার টু অ্যানাদার লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ, যেটা হচ্ছে হার্লার সিনড্রোম, বাট আইসেল ডিজিজ ইজ মোর সিভিয়ার দেন হার্লার সিনড্রোম। সো হার্লার সিনড্রোমটা আমরা পরবর্তীতে পড়বো, লাইসোজোমাল স্টোরেজ ডিজিজের ওখানে আমরা পাবো। সো এবং দিস ডিজিজ ইজ অফটেন ফেটাল ইন চাইল্ডহুড। ওকে, তাহলে এখানে আমার নোটসটা একটু পড়ে। সো নর্মালি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের মধ্যে কি আছে? যেমন হচ্ছে ফোল্ডিং, প্রোটিন ফোল্ডিং, গ্লাইকোজাইলেশন, ফসফোরাইলেশন, ফাংশন অ্যাজ মার্কার দ্যাট হেল্প গাইড দ্য প্রোটিন টু দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। ইয়াস, এই মার্কারগুলো মানে এই যে মডিফিকেশনগুলাই মেনলি মার্কার হিসেবে কাজ করে, যেটার মাধ্যমে আমি প্রোটিনগুলোকে ওদের ফাইনাল ডেস্টিনেশনে পাঠাতে পারবো। সো ফর লাইসোজোম বাউন্ড প্রোটিন, ফর এক্সাম্পল, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ। অ্যাসিড হাইড্রোলেজ একটা ডাইজেস্টিভ এনজাইম, যার হচ্ছে যাওয়ার কথা হচ্ছে কোথায়? লাইসোজোমে।
So for lysosome bound protein, a Golgi body phosphotransferase enzyme catalyzes the phosphorylation of the mannose residues on the protein. So এই যে Golgi বডির মধ্যে যে এনজাইমটা থাকে ফসফোট্রান্সফারেজ, যেটা হচ্ছে এই যে অ্যানাসিটাইল গ্লুকোসামিনাল 1 ফসফোট্রান্সফারেজ, এই এনজাইমটা কি করবে ওই প্রোটিনটার সাথে ম্যানোজ রেসিডিউসটাকে অ্যাড করে দেবে। সো ওয়ান্স ট্যাগড, যখনই এটা ট্যাগড হয়ে যাবে with mannose 6 phosphate, these proteins traverse the Golgi network and are ultimately transported to the lysosome, where they serve as catalyst for degradation of the cellular components. But in এখন ওইটা হচ্ছে ওই এনজাইমগুলোর কাজ। বাট আইসেল ডিজিজের ক্ষেত্রে কি হচ্ছে, in ISL disease a defective phosphotransferase enzyme results in deficient phosphorylation, for example incorrect targeting of mannose residues on acid hydrolase, which are then inappropriately secreted to the extracellular space, causing an increase in serum concentration. So ওদের যাওয়ার কথা ছিল হচ্ছে লাইসোজোমে, এখন যেহেতু ওদের ট্যাগিংটা প্রপারলি হয় নাই, প্রোটিনের গায়ে যেহেতু ম্যানোসটা অ্যাড করা হয় নাই, ম্যানোস 6 ফসফেট, এখন লাইসোজোমে না গিয়ে তারা কোথায় চলে আসবে, এক্সট্রাসেলুলার স্পেসে, তার মানে ব্লাডে চলে আসবে। তখন আমি যদি সিরাম টেস্ট করি, পেশেন্টের সিরামে আমি লাইসোজোমাল এনজাইমটা বেশি পাবো। অ্যান্ড অলসো এ ডিক্রিজ ইন ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন। So সেলের ভিতরে কম থাকবে, ব্লাডে বেশি থাকবে। So without acid hydrolase to degrade the cellular debris within the lysosomes, the waste products, for example কি কি waste products আমাদের বডিতে বিভিন্ন ধরনের waste products যেমন হচ্ছে মিউকোলিপিডস, মিউকোপলিস্যাকারাইডস, যেগুলো কি করে লাইসোজোমে আসে ডিগ্রেডেশনের জন্য। So accumulates and form the inclusion bodies characteristic of the disease, এবং এই inclusion bodyটাই হচ্ছে একটা important characteristic of ISL disease. And this leads to lack of degradation of lysosomal cellular debris which accumulates within the lysosome, forming the characteristic inclusion bodies. Okay, এটা পড়ছি। Next হচ্ছে patients with this disorder typically have failure to thrive, respiratory tract infection, cognitive defects in the first year of life, along with characteristic physical features যেটা আমরা এই ফার্স্ট এডেও পড়ছি, এগুলো ইউআর থেকে নেওয়া, লাইক coarse facial feature, corneal clouding, হ্যাপাটোস্প্লিনোমেগালি, এটা দেখতে অনেকটা হার্ডার সিন্ড্রোমের ফিচারগুলোর মতোই, কিন্তু আইসেল ডিজিজের প্রেজেন্টেশন কিংবা কন্ডিশনটা আরো বেশি ফেটাল। ওকে, তারপর নেক্সট হচ্ছে হোয়াট ইজ সিগন্যাল রিকগনিশন পার্টিকলস। ওকে, সো সিগন্যাল রিকগনিশন পার্টিকলস, দিজ আর অ্যাবান্ডেন্ট সাইটোসোলিক ribonucleoprotein that traffics the polypeptide ribosome complex from the cytosol to the rough endoplasmic reticulum. আচ্ছা, সো এটা হচ্ছে সাপোজ যখন আমাদের প্রোটিনটা ট্রান্সলেট হয় কোথায়, সাইটোপ্লাজমে। সো সাইটোপ্লাজমে যখন ট্রান্সলেট হওয়ার পরে আমাদের একদম এন্ডে গিয়ে আমরা কি পাই, একটা হচ্ছে গিয়ে একটা পলিপেপটাইড চেইন থাকে, যেটা এন টার্মিনাস থাকে, সি টার্মিনাস থাকে, এবং ওই পলিপেপটাইড চেইনটা হচ্ছে গিয়ে কার সাথে বাউন্ড থাকে, একটা হচ্ছে রাইবোজোম মেসেঞ্জার আরএনএ। সো এটা একটা কমপ্লেক্সের মতো একটা বাউন্ড থাকে ওই প্রোটিনটা, পলিপেপটাইড চেইনটা। এখন ওই পলিপেপটাইড চেইনটাকে, ওই প্রোটিনটাকে এখন আমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসার জন্য আমার যেই সিগন্যালগুলো কাজ করে ওই সিগন্যালগুলোকে বলা হয় সিগন্যাল রিকগনিশন পার্টিকেল। সো তাহলে এই সিগন্যাল রিকগনিশন পার্টিকেলগুলো কিভাবে কাজ করে, এরা হচ্ছে গিয়ে বাইন্ডস টু দ্য এন টার্মিনাল হাইড্রোফোবিক সিগন্যাল সিকোয়েন্স। সো এই যে পলিপেপটাইড চেইনের যে এন টার্মিনাল যে হাইড্রোফোবিক সিগন্যাল সিকোয়েন্সটা থাকে ওটার সাথে গিয়ে বাইন্ড করবে, then attaches to the ribosome and messenger RNA outside the endoplasmic reticular membrane. So ওই সিগন্যাল রিকগনিশন পার্টিকেলটা প্রথমে এন টার্মিনাস হাইড্রোফোবিক সিগন্যাল সিকোয়েন্সের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে তারপর হচ্ছে গিয়ে রাইবোজোম এবং মেসেঞ্জার আরএনএ পুরো কমপ্লেক্সটাকে কোথায় নিয়ে আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটার মেমব্রেনে নিয়ে আসবে। নিয়ে আসার পর তারা কি করবে, ওই সিগন্যাল রিকগনিশন পার্টিকেলটাই হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এমন রিসেপ্টরের সাথে এমনভাবে বাইন্ড করবে যে ওখানে একটা ছোট একটা পোর তৈরি হবে, এবং ওই পোরের মধ্য দিয়েই কি করবে, প্রোটিনটা আলটিমেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকে যাবে লুমেনে, এবং এই পুরো প্রসেসটাই কিন্তু কো ট্রান্সলেশনাল প্রসেস, এবং এইভাবেই তাহলে আমাদের প্রোটিনটা সাইটোপ্লাজম থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসবে। এখন কোনো কারণে যদি এসআরপি না থাকে, সিগন্যাল রিকগনিশন পার্টিকেলটা যদি না থাকে, সেই ক্ষেত্রে কি হবে? So absent or dysfunctional signal recognition particle leads to accumulation of the protein in the cytosol. তার মানে প্রোটিনগুলো আসতে পারবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসতে পারবে না, ওরা হচ্ছে সাইটোসোলে ওখানে অ্যাকুমুলেটেড হয়ে থাকবে। সো এই জন্য আমাদের সিগন্যাল রিকগনিশন পার্টিকেলগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে
এখানে যদি আমরা সো এটা কিন্তু একটা co-translational process. So co-translational protein targeting is mediated by the N-terminal amino acid sequence of an elongating polypeptide. So ওই এটা সিগন্যালগুলো কোথায় অ্যাড হবে N-terminal amino acid sequence of the elongating polypeptide, and this localization signal is recognized by a signal recognition protein that helps transport the ribosome to the rough endoplasmic reticulum. So mutation affecting the signal sequence would be found after the start codon, which is AUG. আচ্ছা, সো কোনো কারণে যদি এই এসআরপিতে ইয়ে থাকে, মিউটেশনটা থাকে, মিউটেশনটা হচ্ছে ইউজুয়ালি অ্যাফেক্ট দ্য সিগন্যাল সিকোয়েন্স উড বি ফাউন্ড আফটার দ্য স্টার্ট, মানে স্টার্ট কোডনের পরেই কিন্তু মিউটেশনটা ইউজুয়ালি হয়। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের ভেসিকুলার ট্রাফিকিং প্রোটিনস, এদের কাজ কি? সো ভেসিকুলার ট্রাফিকিং প্রোটিনসগুলো মেইনলি কোথায় থাকে? এগুলো হচ্ছে অর্গানেলস থেকে অর্গানেলসে আমাদের প্রোটিনগুলো হচ্ছে গিয়ে স্পেশালি ভেসিকেলের ভিতরে আমরা যে প্রোটিনগুলোকে স্টোর করি ওই ভেসিকেলগুলোকে ট্রান্সপোর্টেশনে হেল্প করে। সো তাহলে এখানে কি কি আছে ভেসিকুলার ট্রাফিকিং প্রোটিন? যেমন হচ্ছে CUP1, CUP2, CUP2 আর হচ্ছে ক্ল্যাট্রিন। সো CUP1টা হচ্ছে এটা একটা প্রোটিন হুইচ কোডস ফর দ্য ভেসিকেল ফর রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট। সো রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট মানে হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড যাবে। সো ফর এক্সাম্পল যেমন হচ্ছে কোথা থেকে কোথায় নিয়ে যাবে? গলজি টু গলজি। সো যেমন আমরা এই ছবিতে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি CUP1 কোনটা, এই যে এখানে। এবং রেট্রোগ্রেড কিভাবে আমরা বুঝবো? অ্যারোর মাধ্যমে। সো এখানে গ্রে অ্যারোটা হচ্ছে ইন্ডিকেট করছে রেট্রোগ্রেড ট্রান্সপোর্ট এবং ইয়েলো অ্যারোটা ইন্ডিকেট করছে অ্যান্টেরোগ্রেড, যেটা হচ্ছে ফরওয়ার্ড। ওকে, সো তাহলে CUP1 is responsible for retrograde transport from Golgi to Golgi. সো তার মানে এখানে যে এই অ্যারোগুলা গ্রে অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গলজি থেকে গলজিতে আবার যাচ্ছে, এখানে কাজ করছে কে? CUP1, CUP1। ওকে, তারপর আবার আরেকটা হচ্ছে গিয়ে সিস গলজি টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে সিস গলজি পোর্শন কোনটা? এটা হচ্ছে সিস, এটা গলজির হচ্ছে সিস পার্ট। সিস গলজি থেকে রেট্রোগ্রেড ট্রান্সপোর্টের মাধ্যমে কোথায় নিয়ে আসতেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো তাহলে এই দুটো জায়গায় আমার কাজ করছে CUP1, এই প্রোটিনটা। তারপর নেক্সট হচ্ছে CUP2। CUP2 কোথায়? এটা হচ্ছে CUP2 এবং CUP2 এর মাধ্যমে আমাদের যে ভেসিকেলগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। সো CUP2 is another protein which codes for the vesicle for anterograde transport. সো এখানে হচ্ছে তাহলে ফরওয়ার্ড ট্রান্সপোর্ট আমরা যে ভেসিকেলগুলো মানে ফরওয়ার্ড ট্রান্সপোর্ট করি, সেখানে যে প্রোটিনটা ইউজ করি ওই প্রোটিনটা হচ্ছে CUP2। সো ফর এক্সাম্পল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই যে ইয়েলো, এটা হচ্ছে ফরওয়ার্ড। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তাহলে CUP2 এর মাধ্যমে কোথায় যাচ্ছে? সিস গলজিতে, এটা হচ্ছে সিস গলজি পোর্শন। ওকে, আর তাহলে এখানে নিমোনিক হিসেবে আমরা ইউজ করতে পারি বাই COP1 we can go one step back, that is retrograde, and by COP2 we can go 2 steps forward, which is anterograde. তারপর আরেকটা হচ্ছে ক্ল্যাট্রিন। ক্ল্যাট্রিনটাও একটা প্রোটিন, এই যে এখানে। সো Clathrin is responsible for transport of the vesicle from trans Golgi to lysosome. So এই যে এটা হচ্ছে trans part of the Golgi. So trans Golgi এটা হচ্ছে Clathrin which is transporting vesicle from trans Golgi to lysosome. এটা হচ্ছে lysosome. Okay. আর আরেকটা হচ্ছে plasma membrane to endosome. So এই যে এটা হচ্ছে plasma membrane থেকে আমরা Clathrin-এর মাধ্যমে endosome ভেসিকেলগুলো ট্রান্সপোর্ট করছি। তো এই যে প্লাজমা মেমব্রেন টু এন্ডোজোমের একটা এক্সাম্পল হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, যেমন হচ্ছে এই যে LDL রিসেপ্টর অ্যাক্টিভিটি। এটা LDL রিসেপ্টরগুলো কিন্তু এই এন্ডোসাইটোসিসের মাধ্যমেই কিন্তু লিভার থেকে এক্সপ্রেসড হয় বাইরে। ওকে, শেষ করি, নেক্সট টপিক নিয়ে আবার আসবো।